প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলোচনার শুরুতেই চলুন আমরা পরিচিত হয়ে নেই আমাদের আজকের দুজন অতিথির সঙ্গে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন প্রধান উপদেষ্টার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট প্রেস সেক্রেটারি জনাব ফয়েজ আহমদ, রয়েছেন সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট কাজা মাইনুদ্দিন। আমরা শুরুটা করব ফয়েজ আহমদকে দিয়ে। একটি বিষয়ে খুব আলোচনা চলছে, নিঃসন্দেহে আলোচিত ঘটনাও বটে। সেটি হলো যে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে গুম করে নির্যাতনের অভিযোগে দায়ের করা দুটি মামলায় যাদের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে তাদের মধ্যে সাবেক ও কর্মরত মিলিয়ে 24 জন সামরিক কর্মকর্তার নাম আছে। আপনি জানেন যে আওয়ামী লীগের 1.5 দশকের শাসনে গুমের মাধ্যমে সংগঠিত মানবাধিকার অপরাধের অভিযোগে দায়ের দুটি মামলায় শেখ হাসিনা সহ 30 জন অভিযুক্তের বিরুদ্ধে বুধবার গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এবং এই 30 জনের মধ্যে 14 জন হলো এখন কর্মরত রয়েছে, আর 10 জন হলো অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা। এটি একটি বড় ঘটনা নিঃসন্দেহে, এবং গুমের বিরুদ্ধে মানুষের যে ক্ষোভ এবং গুম যে কি নির্মম সেটা আমরা জানি। এবং অনেকেই হয়তো পড়েননি আমাদের দর্শকদের, কিন্তু যারা গুমের প্রতিবেদন পড়েছেন তারা আসলে টানা পড়ে যাওয়াটা কষ্টকর একটা ব্যাপার। কি বলবেন ফরিদ ভাই? আপনি বলছেন যে গত কয়েকদিন ধরে আলোচিত ঘটনা। ট্রু, এইটা খুবই আলোচিত ঘটনা। তবে সেই অর্থে এটা আমাদের সমাজে, আমাদের গণমাধ্যমে আলোচনায় নেই। এর কারণ হচ্ছে আমরা খুব সমসাময়িক এবং একদম ডিরেক্টলি ইলেকশন পলিটিক্স এই ধরনের বিষয়ে আলোচনা করতে খুব পছন্দ করি। আপনি যদি আমাদের মিডিয়া স্পেসে গত 2 দিনে আলোচনার সবচেয়ে বেশি বিষয়বস্তু দেখেন, তাহলে আপনি দেখবেন যে আমাদের জাতীয় ঐক্যমত্য কমিশনের মিটিং শেষ হলো, সেখানে গণভোট এই বিষয় নিয়ে, মানে সবগুলো দল কিন্তু গণভোটে সম্মত। হয়তো দিনক্ষণ ঠিকঠাক করা নিয়ে এক ধরনের জটিলতা, সেটা দূর করা খুব মামুলি বিষয়, এটা হবেই, দূর হবে। কিন্তু এটাকে আমরা এমনভাবে উপস্থাপন করছি যে মনে হয় একটা মহা যুদ্ধ লেগে যাওয়ার মতো ঘটনা। তা কিন্তু না। আপনি যে কথাটা বলছিলেন যে গুম সংক্রান্ত ইনকোয়ারি কমিশন যেই প্রতিবেদন প্রকাশ করেছে, এখন পর্যন্ত 2টা অংশ প্রকাশিত হয়েছে, সেগুলি যারা পড়েছেন তারা পুরোটা পড়ে শেষ করা আসলে একজন স্বাভাবিক মানুষের পক্ষে খুব কঠিন। আমি কিন্তু একটা না পড়তে পারি না, আপনার মেনে নেওয়া কঠিন। আপনার ইতিমধ্যে এই ইনকোয়ারি কমিশনের কার্যক্রম নিয়ে এবং এখানে যারা ইন্টারভিউ দিয়েছেন, যারা গুমের ভিকটিম, তাদের বক্তব্যের ভিত্তিতে একটা ডকুমেন্টারি রিলিজ হয়েছে গত পরশুদিন। মাননীয় প্রধান উপদেষ্টার যে অফিসিয়াল ফেসবুক পেজ, সেখান থেকে এটা পাবলিশ হয়। আমি জাস্ট আপনাকে এক্সাম্পল দেই। সেখানে গুমের ভিকটিমদের কয়েকজনের যেই রোমহর্ষক বর্ণনা, তার মধ্যে আছে এরকম যে উনি অনেক আগে, উনি হয়তো 120 দিন, 130 দিন বা 1 বছর 2 বছর গুমের শিকার ছিলেন। আমার এক্স্যাক্টলি কতদিন ছিলেন মনে নেই। উনি নির্যাতনের শিকার ছিলেন সেখানে বন্দিশালায়। তিনি এখন যখন স্বাভাবিক জীবনে ফিরেছেন, কোথাও যদি লাক্স সাবান দেখেন, উনি আতঙ্কিত হয়ে ওঠেন। বিকজ উনি গুম থাকা অবস্থায় উনি যেখানে বন্দী ছিলেন সেখানে লাক্স সাবান ছিল। সেই গন্ধটা, সেই স্মেল তাকে আবার সেই দুর্বিষহ স্মৃতিকে ফেরত নেয়, ওই স্মৃতিতে ট্রমাটাইজড হয়ে যায়। আরেকজন বন্দী বলছেন যে ওনাদেরকে যখন নির্যাতন করা হতো সে সময় 2টি গানের কথা বলছেন পার্টিকুলার, একটি বাংলা এবং একটি হিন্দি গান সম্ভবত। এই গানগুলি বাজিয়ে উচ্চস্বরে তারপরে টর্চার করা হতো। তো উনি এখন বললেন যে আমি যে এখান থেকে ফেরার পর এই গানটা শোনার জন্য আমি কয়েক শতবার চেষ্টা করেছি, আমি পারিনি শুনতে। সো আপনি এরকমও বর্ণনা আছে যে যখন একজন তারা তো গুম হয়ে যাওয়া মানুষদেরকে, যাদেরকে আর ফিরে পাওয়া যায়নি বা যাদেরকে ফিরে পাওয়া হয় তার কখনোই সম্ভব হবে না, এরকম অনেক মানুষকে মেরে ফেলা হয়েছে বা গুম হওয়ার অনেক দিন পর অনেকের লাশ পাওয়া গেছে, যেটা আমরা জানি। সো এরকম একজনের বর্ণনা আছে, তাকে হত্যা করার যে পরিকল্পনা সেটা ছিল মহাসড়কে নিয়ে চলন্ত গাড়ির নিচে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া। তো যে বাহিনীর সদস্যরা এটার জন্য দায়িত্বপ্রাপ্ত হয়েছেন তারা তাকে গাড়িতে নিয়ে গেলেন, তাকে নামালেন, এবং যেই সদস্য, আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্য তাকে ধাক্কা দিবেন, ধাক্কার আগে তাকে বলছিলেন, ভাই আমাকে ক্ষমা করে দিয়েন।
আপনাকে গাড়ির নিচে ধাক্কা দেওয়ার নির্দেশ হয়েছে। এই সময় একটা অনেক হাই স্পিডে গাড়ি আসছিল, আর সেই সময় ধাক্কাটা দিচ্ছেন। তো উনি ধাক্কা দিয়ে ফেলে দিলেন আর এই কথাটা বললেন। কিন্তু আনফর্চুনেটলি, যদিও এটা ভেরি মাচ ফর্চুনেট ওই লোকের জন্য, কিন্তু ওই গাড়িটা পাশ কেটে চলে গেল তাকে না মেরে। এই ঘটনাটা আমরা আগেও শুনেছি, এখন এই ডকুমেন্টারিতে দেখেছি। সম্ভবত ওই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যিনি আগে ক্ষমা চেয়ে নিয়েছিলেন, তিনি তাকে ছেড়ে দিয়েছেন, সেই বর্ণনাটা তিনি দিচ্ছেন। এই যে ঘটনাগুলি, আমি কয়েকটি ঘটনার কথা বললাম, এরকম এরকম অসংখ্য ঘটনা আছে যেগুলি এক একটি ঘটনা। ধরুন আপনি ব্যারিস্টার আরমানের কথা, তার বর্ণনা যদি শোনেন, বা ব্যারিস্টার আরমানের যে বই লিখেছে গুম থেকে ফেরার পরে, সেই বই যদি আপনি পড়েন, আপনি দেখবেন সেখানে কি ভয়াবহ ঘটনা। যারা ধর্মকর্ম করতেন তারা নামাজ পড়তে পারতেন না, সেখানে নামাজ পড়ার জন্য তাদেরকে নির্যাতন করা হতো। তারা তাদের মানে দৈনন্দিন টয়লেটে যাওয়ার যে অভিজ্ঞতা, সেটা যদি আপনি নিতে পারবেন না এইসব। হ্যাঁ, আপনি আরমান একটি টিকটিকির সঙ্গে কথা বলতে শুরু করলেন। ব্যারিস্টার আরমান, তার যে সেল, তিনি তো 8 বছর বন্দী ছিলেন। উনি কথা বলার কোনো মানুষ পাচ্ছিলেন না, উনি একটি টিকটিকির সঙ্গে কথা বলা শুরু করলেন। এই যে জীবনটা, এই জীবনের বেশ কিছু দুর্বিষহ দিক আছে। আমি আপনাকে জাস্ট দুটো দিক মেনশন করি। এটা আমাদের প্রত্যেকের ব্যক্তিগত জীবন দিয়ে যদি আমরা একটু রিলেট করার চেষ্টা করি, আপনি দেখবেন কতটা ভয়াবহ। ধরুন, যারা গুম হয়েছে এখন পর্যন্ত, তাদের অধিকাংশই বয়সে যুবক, তরুণ, তাদের স্ত্রী সন্তান রয়েছে অনেকের। আমাদের সমাজের বাস্তবতায় যে স্ত্রীর বয়স 30 বছর, 35 বছর, 40 বছর এরকম, সেই স্ত্রীর স্বামী যখন গুম হয়ে যায়, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর যখন তার কোনো খোঁজ পাওয়া যায় না, তখন ওই নারীর দুটো পক্ষ থাকে, শ্বশুর বাড়ির পক্ষ এবং তার নিজের বাবার বাড়ির পক্ষ। এই পক্ষগুলি একটা সিদ্ধান্তে আসার চেষ্টা করে যে এই মেয়েটার কি হবে, তাই না? তো অনেক গুমের শিকার ব্যক্তির ক্ষেত্রে এমন ঘটনাও ঘটেছে যে তিনি ফিরে এসে দেখলেন তার স্ত্রী আর নেই, অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে, ধরে নিয়েছে তার স্বামী আর বেঁচে নেই। আপনি এই বাস্তবতাটা একবার চিন্তা করুন, কল্পনা করা যায়। আপনি যদি আমাদের পরিবারের যিনি কর্তা ব্যক্তি, অর্থাৎ বাবা, যার সম্পদের উত্তরাধিকারের ভিত্তিতে ভাই বোনেরা সম্পদ, স্ত্রীরা সম্পদ পান, এরকম ব্যক্তি যখন গুম হন, উনার তো কোনো স্ট্যাটাস থাকে না, উনি কি বেঁচে আছেন নাকি মারা গেছেন। ব্যাংক অ্যাকাউন্ট করা যায় না, উনার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আছে, আপনি দেখতে পাচ্ছেন। আপনি একটা সচ্ছল স্বাবলম্বী পরিবারের সন্তান, আপনার বাবার অ্যাকাউন্টে লাখ লাখ কোটি কোটি টাকাও থাকতে পারে, আপনার বাবার প্রচুর সম্পদ থাকতে পারে, আপনি কোনো কিছু টাচ করতে পারছেন না। আপনার এত টাকা আপনার বাবার অ্যাকাউন্টে থাকা সত্ত্বেও আপনি বাসায় বাজার করতে পারছেন না। গুম কিন্তু কোনো কোনো ক্ষেত্রে মারা যাওয়ার চেয়ে দুর্বিষহ। ডেফিনেটলি আমি যেটা বললাম, আপনি কতটা দুর্বিষহ এর অনেক বর্ণনা দেওয়া যেতে পারে। আপনার শুধু এতটুকু বলি, ধরুন আপনার একজন ভাই, আপনার একজন বন্ধু, স্বজন, তিনি এরকম একটি পৃথিবীর সবচেয়ে জঘন্যতম অপরাধগুলির যেটিকে অন্যতম বিবেচনা করা হয়, গুমের শিকার হলেন। দিনের পর দিন তার কোনো হদিস মিলছে না। আপনি তার জন্য যদি দোয়া করতে যান, কি দোয়া করবেন? আপনি কি বলতে পারবেন যে যদি আপনার ধর্ম অনুযায়ী আপনি করেন, আল্লাহ তার রুহের মাগফিরাত কামনা করুন? আপনি জানেন না সে বেঁচে আছে না মরে গেছে। তাহলে ওই ব্যক্তির সন্তান, ওই ব্যক্তির স্ত্রী, ওই ব্যক্তির বাবা মা, তারা তার সন্তানের জন্য কি দোয়া করবে জানে না। কি চ্যালেঞ্জ আপনি চিন্তা করেন। সো এই জায়গায় নিয়ে যখন করা হয়, মানুষকে পতিত করা হয়, সেরকম একটি ভয়াবহতম অপরাধের সঙ্গে যারা জড়িত, আনফর্চুনেটলি আমরা এক ধরনের ফ্রেমিং এর জায়গা দেখি। বলা হচ্ছে সেনাবাহিনীর, বলা হচ্ছে অমুক বাহিনীর, এই সেই। ভাই, রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় যখন গুম ঘটনাগুলি ঘটে, তার মানে আমাদের এই এক্সিস্টিং ফোর্সগুলির মধ্যে কেউ না কেউ এটা করবে বা করেছে, তাই তো? সুতরাং বিচারের যদি মুখোমুখি হতে হয়, সুপিরিয়র থেকে বাস্তবায়নের প্রক্রিয়া পর্যন্ত যে মানুষগুলি ছিলেন সক্রিয় নেতৃত্বে, তাদেরকে বিচারের মুখোমুখি হতে হবে, তাই তো? তো সেই মানুষগুলি দিয়ে আমরা গত কয়েকদিন ধরে দেখছি যে এই ঘটনায় নানান ধরনের গুজব, নানান ধরনের স্পেকুলেশন, নানান ধরনের আমাদের আন্তঃবাহিনী এবং সরকারের মধ্যেকার সম্পর্ক নিয়ে নানান প্রশ্ন তোলার চেষ্টা, নানান দুরভিসন্ধিমূলক, ষড়যন্ত্রমূলক নানান ন্যারেটিভ নিয়ে হাজির হওয়া, এগুলি আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। বরঞ্চ আমি আনফর্চুনেটলি এরকম বয়ানও দেখেছি যে গুমের মতো ভয়াবহ বিষয়ে এই সময়ে পরোয়ানা জারি হওয়ার মধ্য দিয়ে আগামী নির্বাচন বোধহয় পিছিয়ে যেতে পারে।
এই যে দুঃখজনক ঘটনা, আপনি দেখুন কারা সবচেয়ে বেশি গুমের শিকার? রাজনৈতিক কর্মীরাই তো। তো আপনি যে সমস্ত রাজনৈতিক, আপনার দল, আমি যে দলেরই হোক, আপনার দলের নেতাকর্মীরা গুম হয়েছে, বাংলাদেশে যদি আপনি একদম প্রধানত এখন আগামী নির্বাচনে চ্যালেঞ্জিং বা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দুটি রাজনৈতিক ক্যাম্প ধরেন, একটি হচ্ছে বিএনপি আর একটি হচ্ছে জামাত, এই দুই দলই হচ্ছে গুমের জন্য সবচেয়ে বড় ভিকটিম দুটি দল, তাই না? সো এই দুই দল, তাদের নেতাকর্মীরা যারা গুম হয়েছে, তার পরিবার যারা এখনো ফেরত পায়নি, সেই সমস্ত বিষয় বাদ দিয়ে যদি আজকে এই ন্যারেটিভে লিপ্ত হয় যে গুমের বিচার করতে গিয়ে আবার নির্বাচন পিছিয়ে পড়ে কিনা, এর চেয়ে দুঃখজনক আর কিছু থাকে না। খাজা মাইনুদ্দিন, আসলে গুমের বিষয়টা যেভাবে মিডিয়া আসা উচিত ছিল, যে কথাটা ফয়েজ আহমদ তুলেছেন, সেভাবে আসেনি। এবং সবচেয়ে যেটা, এটার জন্য রিপোর্টারদের খুব কাজ করার দরকার ছিল না, কারণ গুমের কমিশনের রিপোর্টটাই যথেষ্ট, সেটাকে প্রকাশ করলেই পারত। কিন্তু আমরা দেখলাম যে দু একটি পত্রিকা ছাড়া আর বাকিরা টোটাল ঘটনাই এড়িয়ে গিয়েছে। এবং আমার ব্যক্তিগত অভিমত হলো যে এই গুমের প্রতিবেদন নিয়ে অসংখ্য, শত শত না হাজার হাজার প্রতিবেদন তৈরি করার সুযোগ ছিল, কিন্তু সে কাজটি করেনি কেন? আপনি যদি দাঁতের ডাক্তারের কাছে যান, জি, মানে আমি যদি আপনার আগে যাই, যে ইকুইপমেন্ট ইউজ হবে সেই ইকুইপমেন্ট তো আপনার ক্ষেত্রে ইউজ হবে না। তখন এটা যে গরম পানি, কেমিক্যাল, ওষুধপত্র দিয়ে স্টেরিলাইজ করা হয় এবং কিছু পরিবর্তন করা হয়, স্টেরিলাইজ করে তারপরে এটা ব্যবহার করা হয়। আমাদের মিডিয়া যে পরিমাণ দূষিত হয়েছে গত 15 বছরে, সেটা পরিবর্তনের পরে সেই পরিমাণ স্টেরিলাইজ করা হয়নি আনফর্চুনেটলি। সেই স্টেরিলাইজ যদি করা হতো তাহলে মিডিয়ার অ্যাটিটিউডে পরিবর্তন আসতো। অ্যাটিটিউডের পরিবর্তনটা কেন আসেনি দেখেন, প্রমাণটা দেখেন। 5ই আগস্টের পরে শেখ হাসিনার সরকারের গুম, খুন, হত্যা, নির্যাতন, লুটপাট, দুর্নীতি, এগুলো নিয়ে, শুধু গুম কেন, যে টাকা, অর্থ পাচার, দুর্নীতি, এগুলো নিয়ে তো হাজার হাজার রিপোর্ট হওয়া উচিত ছিল। কতগুলো মানবিক স্টোরি হতে পারতো। 1,500-এর উপরে মানুষ মারা গেছে। আপনি খুব নাম করা পত্রিকাতেও বা টেলিভিশনে কি ওরকম মানবিক স্টোরি আপনি দেখেছেন? আমি দেখিনি। হিউম্যান স্টোরি তো হওয়া উচিত ছিল, আপনি সাংবাদিকতার ছাত্র, সেই হিউম্যান স্টোরিগুলো আমরা দেখিনি। আমার কাছে মনে হয়েছে মিডিয়ার একটা অংশ বুঝে না বুঝে, কেউ দুষ্টুমি করে পাবলিক মেমোরিতে গুমের মতো ঘটনা পাবলিক মেমোরিতে জায়গা থাকুক, আমার মনে হয় কেউ কেউ এটা চায়নি। কারণ তাদের একটা বড় অংশ গত সরকারের সাথে কোলাবোরেট করে। সুতরাং এটা একটা নীরবতার মধ্য দিয়ে কার্যত ওই সরকারের ন্যারেটিভ বা পারপাসকে সার্ভ করেছে, যে ঠিক আছে আমি তো কোলাবোরেটর, চুপ করে থাকি আপাতত। আপনি যেটা বলেন, এখানে একটা সংযুক্ত প্রশ্ন আপনাকে করি, সেটি হলো যে বিষয়টি কেউ কেউ কোনো মিডিয়া হাস্যকরভাবে সামনে আনার চেষ্টা করছে যে এটা তো সেনা আইনে বিচার হতে পারে, সাধারণ আইনে বিচার হবে কেন? কিন্তু আমাদের কিন্তু এরকম ঘটনা ঘটেছে, এবং সেটা আওয়ামী লীগের আমলেই ঘটেছে। সেটা কি 7 মার্ডার নারায়ণগঞ্জের, সেই প্রসঙ্গটা আনতে চায় না। এটা কিভাবে সম্ভব? মানে তারা তো গুমের প্রসঙ্গ আনেই নাই, কিন্তু এই বিষয়ে যে একটা বিচার হোক সেই ব্যাপারে তারা নানান এখানে আমি একটা ছোট্ট ইনপুট দিই আপনাকে। আমাদের সেনা আইনে যে বিচারের কথা বলছেন, মানে এমন এক জঘন্য কাজ কখনো ঘটতে পারে এটা ধারণা করা হয়নি যখন আইনটি প্রণয়ন হয়। এই ঘটনার জন্য সেনা আইনে কোনো বিচারের ব্যবস্থা নেই। আরেকটা সমস্যা, আমাদের ওভারঅল ন্যায় বিচারের আন্ডারস্ট্যান্ডিং এ সাংঘাতিক রকমের দুর্বলতা। অমুক প্রতিষ্ঠান করেছে, তমুক প্রতিষ্ঠান, এটা করা যাবে না কেন? যিনি গুমের শিকার হলেন, এখানে তো ধরুন সামরিক বাহিনীর কথা এসছে, সামরিক বাহিনীর অফিসাররাই তো পাবলিকলি স্টেটমেন্ট অনেকে দিচ্ছেন, সোশ্যাল মিডিয়াতে কথা বলছেন, ওই বাহিনীর অনেকেই তো গুম খুনের শিকার। তার মানে গুম খুনের শিকার সামরিক বাহিনীর মানুষ নাকি রাজনৈতিক দলের মানুষ নাকি সাধারণ মানুষ, সেটা ইস্যু। কিন্তু তার চেয়ে বড় কথা, নাগরিক হিসেবে এটা তো অবিচারের ইস্যু। এবং আপনি তো দ্বিতীয়বার জন্মগ্রহণ করবেন, আমি দ্বিতীয়বার জন্মগ্রহণ করবো না। ওই পরিবার, ওই ব্যক্তির জন্য একটাই ঘটনা জীবনে, সুতরাং ন্যায় বিচার তার প্রাপ্য। সেই ন্যায় বিচার আমরা সামাজিকভাবে সেভাবে তুলে ধরতে পারি না। মিডিয়াও আনফর্চুনেটলি এই ন্যায় বিচারের ইস্যুটাকে যে প্রমোট করবে বারে বারে, সেজন্য করতে পারে নাই। সে পাওয়ার স্ট্রাকচারের মধ্যে ডুবে থাকে, সে তার নিজের পলিটিক্যাল বায়াসের মধ্যে ডুবে থাকে। আমার মনে হয় সেই কারণে এখানে মানবিক স্টোরি করা যেতে পারতো, সেটা মিডিয়া তার দায়িত্বটা ঠিকমতো পালন করতে। আপনি একটা ভালো কথা বলেছেন যে এই অভিযোগ যারা উঠাচ্ছে বা নানান ধরনের প্রশ্ন তোলার চেষ্টা করছে, তাদের এটা জানা দরকার যে সেনাবাহিনীর লোকজনও গুমের শিকার হয়েছে, শুধু সাধারণ মানুষ নয়। এটা একটা দিক। আরেকটা বিষয় ফয়েজ আমাদেরকে জানতে চাইবো, সেটি হলো যে আমরা জানি গণমাধ্যম কর্মী হিসাবে হয়তো যে এই গুম খুনের প্রতিবেদন যাতে খুব ফলাও করে প্রচার করা না হয়, তার একটা বাধা দেওয়া হয়েছে। আমি উদাহরণটা দিলাম, উদাহরণ দিয়ে কথাটা বলতে পারতাম, কিন্তু উদাহরণটা দিচ্ছি না আমি, সৌজন্যের খাতিরে।
সে মিডিয়া হাউসের নাম আসবে, ব্যক্তির নাম চলে আসতে পারে, এখানে আমি বললাম না। 2 নম্বর যেটা, সেটা হলো অনেকে ধারণা করেছিল যখন এই তৎপরতা শুরু হয় যে আসলে গুম খুন নিয়ে কি হবে, আদৌ কোনো পরিণতিতে যাবে কিনা। কিন্তু আমরা দেখলাম যে সরকার অত্যন্ত সাহসের সঙ্গে এই কাজটি করেছেন, এবং কেউ কেউ বলছেন যে আন্তর্জাতিক সম্প্রদায় এটা চেয়েছে যে এই ধরনের চরম মানবাধিকার বিরোধী একটি ঘটনার এর বিচার হওয়া দরকার। আমাদের একটু খোলাসা করবেন বিষয়টা। আমাদের সেনাবাহিনী শব্দটা উচ্চারণের সময় আপনি দেখবেন বহু মানুষ সঙ্গে বলে দেশপ্রেমিক সেনাবাহিনী বলে, এটা কিন্তু কেউ আরোপ করে দেয় না কারণ, না মানুষ ফিল করে, স্বতঃস্ফূর্তভাবেই মানুষ বলে। ফিল করে আমাদের সেনাবাহিনীকে মানুষ মানে অন্য লেভেলে শ্রদ্ধা করে। মানুষ মনে করে এই সেনাবাহিনী আছে বলে আমরা নানান সময় আমরা নিশ্চিন্তে ঘুমাই, আমরা নিশ্চিত থাকি রাতে ঘুমানোর সময় যে আমার দেশ এসে কেউ কেড়ে নিয়ে যাবে না, আমার সেনাবাহিনী আছে। আপনি সেই সেনাবাহিনীকে বিতর্কিত করেছে রাজনৈতিক সিদ্ধান্ত। সেনাবাহিনী সামান্য কিছু কর্মকর্তাকে, সামান্য কিছু সৈনিককে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের মধ্য দিয়ে তো পুরো বাহিনীকে আপনি কলুষিত করতে পারেন না। এই দায় তো পুরো বাহিনীর নয়, যে সমস্ত সামান্য কিছু অংশ, এই সামান্য কিছু ব্যক্তিরা এই ঘটনা সংঘটিত করে এরা থাকা মানে এই যে আমাদের ভরসার স্থল, এই বাহিনীকে কলুষিত করা। রাইট। এখন কেউ কেউ রাজনৈতিক সিদ্ধান্তে বা রাজনৈতিক উদ্দেশ্যে সেনাবাহিনীর সামান্য কয়েকজন কর্মকর্তাকে ব্যবহার করে পুরো বাহিনীকে যেমন বিতর্কের মধ্যে ফেলার চেষ্টা হয়েছিল, তেমনি এখন এসে কেউ কেউ মনে করে এই সামান্য অংশের যদি বিচার হয়, এই সামান্য অংশকে যদি আইনি মোকাবেলার মধ্যে যেতে হয়, তাহলে পুরো বাহিনীর কেন বাহিনী আরো স্ট্রং হবে। বাহিনী মনে করবে যে ঠিক আছে, আমার বাহিনীর মধ্যে যদি কেউ অপরাধে থাকে সেটা সেনাবাহিনী ছাড় দেয় না। এই ধরনের এক মানসিক অবস্থা তৈরি হতে পারে। এই আন্ডারস্ট্যান্ডিংটা যাদের মধ্যে নাই, তারা নানানভাবে নানান অংশকে নানান সময় উস্কে দিয়ে, আপনি যেটা বলছেন যে প্রতিবেদন প্রকাশের ক্ষেত্রে, আমি সুনির্দিষ্ট কোনো কিছু জানি না ফরিদ ভাই, তারপর আপনি বলছেন প্রতিবেদন প্রকাশের ক্ষেত্রে আগে আমরা প্রচুর দেখেছি নানান জায়গা থেকে বাধা আসে। গুমের স্টোরি করার ক্ষেত্রে রিপোর্টার হিসেবে আমি যখন নিজে গুম নিয়ে কাজ করেছি, আমি অনেক ধরনের প্রতিবন্ধকতা মোকাবেলা করেছি। সুতরাং এখন কেউ এই সময়ে এসে গুমের প্রতিবেদন প্রকাশের ক্ষেত্রে বাধা দিচ্ছে কিনা ওর সুনির্দিষ্ট কিছু না বললেও আপনি যেটা উল্লেখ করছেন এটা অত্যন্ত গুরুতর অভিযোগ। কারণ আমি ওই যে আপনার থট প্রসেসের সমস্যা, আপনি মনে করছেন বাহিনীর সমস্যা। আমি তো বললাম এই বাহিনীকে বলার সময় সেনাবাহিনীকে এখনো মানুষ দেশপ্রেমিক সেনাবাহিনী বলে, কিন্তু সমস্যাটা কোন জায়গায়? 2 থেকে 3 জন মানুষ, 4 জন 5 জন 10 জন মানুষ, আমার সেনাবাহিনী তো বিশাল বাহিনী, 20-30 জন 40 জন 50 জনের জন্য তো পুরো বাহিনী। এই বাহিনীকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে। বরঞ্চ এই ব্যক্তিদের যদি দৃষ্টান্তমূলক বিচার হয়, এই ব্যক্তিরা যদি আইনের শাসনের মুখোমুখি হয়, তাহলে সেনাবাহিনীতে ভবিষ্যতে কেউ যেন রাজনৈতিকভাবে বাহিনীটিকে ব্যবহার করতে না পারে, সেজন্য একটা স্ট্রং পজিশন তৈরি হবে। সবচেয়ে বড় কথা, কলঙ্ক মুক্ত হবে এক্স্যাক্টলি তাদের উপর যে আরোপিত করা হয়। এক্স্যাক্টলি। সুতরাং এই জায়গায় আমি কোনো অবস্থাতেই মনে করি না যে এইটা বাহিনীর কোনো দুর্বলতা প্রকাশ পায়, বরঞ্চ বাহিনীর সক্ষমতায় প্রকাশ পায় যে পরিবর্তিত পরিস্থিতিতে যখন রাজনৈতিক হস্তক্ষেপ বাহিনীর উপর থেকে সরে গেছে, সেই সময় বাহিনী নিজ সংগঠনকে, নিজ সংস্থাকে পরিচালিত করার জন্য যা যা উদ্যোগ নেওয়ার প্রয়োজন সেগুলি সরকারকে সহযোগিতা করেছে। আর আপনি পরিণতির কথা বলছেন যে শুরুতে অনেকেই মনে করেছিল সরকার এমন একটি পদক্ষেপ নিয়েছে, এটা আসলে আলোর মুখ দেখবে কিনা। ট্রু, এটা অনেক বাধা বিপত্তি, অনেক ধরনের প্রকাশ্য অপ্রকাশ্য নানান প্রতিবন্ধকতার মধ্য দিয়ে যেতে হয়েছে, যেটার কারণ আমি বলছিলাম যে নানানজন এটাকে নানান উদ্দেশ্যে ব্যবহারের চেষ্টা করছিল। সেই জায়গা থেকে একটা সুন্দর পরিণতির দিকে কিছুটা গেছে, আরো অনেক কাজ বাকি আছে এই মর্মে। কিন্তু আপনার বাস্তবতা হচ্ছে কবরের মতো ঘরে বছরের পর বছর যে মানুষগুলিকে আটকে রাখা হয়েছে, যে মানুষদের কেউ কেউ এখনো বেঁচে আছে, কেউ কেউ বেঁচে নাই, বা কোথায় আছে এখনো কেউ জানে না, যেসব আলামত নষ্টের চেষ্টা করা হয়েছে, এসব মিলিয়ে অপরাধ সেখানে স্পষ্ট। এই জঘন্যতম অপরাধের বিচার দেখুন, আন্তর্জাতিক প্রেশারের কথা আপনি বলছেন। আচ্ছা ফরিদ ভাই, আপনি যদি একটা অন্যায়ের শিকার হন, আপনার পাশের বাড়ির লোক যদি তার বিচার না চায়, এতে আপনার কি যায় আসে? আপনার বিচারটা তো আপনার চাইতে হবে। আমি ইতিবাচকই বলছি, আমি বলছি ইতিবাচক প্রেশার থাকুক আর না থাকুক, বাংলাদেশে যে ইন্টারনাল প্রেশার একটা অনেক বড় প্রেশার, এটা প্রমাণিত হয়েছে 5 আগস্ট। নিঃসন্দেহে কেউ এসে কিন্তু আমার এখানে আন্দোলন করেনি, কেউ এসে হাত খুলে দাঁড়ায়নি, কেউ এসে বলেনি যে পানি লাগবে কিনা।
এখানকার মুগ্ধরা আবু সাইদরাই বলেছে। সুতরাং আমাদের ইন্টারনাল প্রেশার হচ্ছে, এই দেশের গণমানুষের আকাঙ্ক্ষা হচ্ছে গুমের মতো ভয়াবহ অপরাধ যেগুলি সংগঠিত হয়েছে তার বিচার করতে হবে। সরকারের যেটা দায়িত্ব ছিল, দায়িত্বশীল ভূমিকা সরকার যেখানে পালন করেছে, একটি সুন্দর তদন্তের মধ্য দিয়ে যতদূর সম্ভব এটাকে সঠিকভাবে উপস্থাপন করেছে আদালত। খাজা মাইনুদ্দিন, আপনি কিছু বলতে চাচ্ছিলেন? দুটো জিনিস পরিষ্কার করা দরকার। একটা হচ্ছে যে বলা হয় যে রাষ্ট্র ব্যবহার করেছে কিংবা সুপিরিয়র রেসপন্সিবিলিটি, প্রধানমন্ত্রী অর্ডার দিয়েছেন সেই জন্য এগুলো ঘটেছে। কিন্তু আপনি তো ম্যাচিউর সিটিজেন, আপনি তো দায়িত্বপূর্ণ জায়গায় ছিলেন। এখানে পরিষ্কার করা দরকার, অফকোর্স সুপিরিয়র রেসপন্সিবিলিটি শেখ হাসিনা এবং অন্যদের আছে, কিন্তু একই সাথে যে সমস্ত মিলিটারি অফিসার, পুলিশ অফিসার যারা এই কাজে অংশগ্রহণ করেছেন তারা দুটো কারবার করেছেন। একটা হচ্ছে তারা অ্যাম্বিশন থেকে করেছেন, হয় প্রমোশনের জন্য করেছেন অথবা টাকা পয়সার জন্য করেছেন। সুতরাং ব্যক্তি হিসেবে তাদেরকে দায় নিতে হবে, সেই জন্য তাদের বিচার করাটা ফরজ। 2 নম্বর হচ্ছে যে নিষ্ঠুরতা শো করেছেন, এই নিষ্ঠুরতা ধরেন জার্মানিতে বা ইটালিতে হিটলার মুসোলিনি নাই, কিন্তু তারপরে নুরেমবার্গে যে ট্রায়াল হয়েছে সেখানে কিন্তু নিষ্ঠুরতার বিচার হয়েছে অনেকেরই। তার ব্যক্তিগত পর্যায়ে নিষ্ঠুরতা যেটা শো করেছে, এই নিষ্ঠুরতার বিচার, দৃষ্টান্তমূলক শাস্তি পাওয়া দরকার। সেকেন্ড পার্ট হচ্ছে আমার বক্তব্যের যে এইসব বিচার যখন না হয়, অমুক বাহিনী তমুক বাহিনী, অমুক ব্যক্তি তমুক ব্যক্তি, না হওয়ার ফলে কিন্তু ঐতিহাসিক জঞ্জাল তৈরি হয়। 1982 সনে হোসেন মোহাম্মদ এরশাদের ক্ষমতা দখল বা 2007 যে 111 ঘটানো, এই জাতীয় ঘটনার কোনো বিচারিক প্রক্রিয়া আমরা করতে পারি নাই বলে অনেক অপকর্ম দেশে হয়েছে, অনেককে অপ্রস্তুত হয়েছেন যে এটা কি আদৌ সম্ভব ছিল। যখন এটা সম্ভব হয়েছে, অনেকগুলো ঐতিহাসিক কলঙ্ক মোচনের সুযোগ তৈরি হয়েছে এবং ন্যায় বিচারের যে দৃষ্টান্ত এতে তৈরি হবে, তাতে ভবিষ্যতে এই জাতীয় ঘটনা ঘটার অনেকেই সাহস পাবেন। একটা প্রশ্ন আপনাকে করি, সেটি হলো যে আমরা কিছু কিছু কথা শুনছি, যে সমস্ত কথা শুনছি তার যে একেবারে ভিত্তিহীন তাও নয়, যে কোনো কোনো রাজনৈতিক দলের নেতারা তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করছেন, একটা অভিযোগ এসছে। আরেকটা হলো যে আমরা দেখলাম যে এই বিষয়ে শুধু এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ছাড়া আর কেউ কোনো বক্তব্য রাখেনি। নাহিদ ইসলাম বলেছেন যাদেরকে অতি সত্বর গ্রেপ্তার করা দরকার, এবং ফয়েজ আহমদ যে কিছু কথা বললেন, নাহিদ ইসলাম ওই ধরনের কিছু কথা বলেছেন যে দেশপ্রেমিক সেনাবাহিনী আমাদের ভরসা স্থল, একে কলঙ্ক মুক্ত করা দরকার। এখানে কিন্তু রাজনৈতিক দলগুলো একটা বড় ভূমিকা পালন করতে পারে, এবং যেটা ফয়েজ আহমদ বলছিলেন যে প্রধান 2 রাজনৈতিক দলের মানুষই সবচেয়ে বেশি এই গুমের শিকার হয়েছে। তাদের ভূমিকাটা কি সন্তোষজনক মনে হয় আপনার কাছে? ক্ষমতার একটা আপোষকামিতা তো থাকেই, এইরকম একটি জঘন্য ঘটনার আপোষকামিতার প্রশ্ন কি করে আসে? সেটা আমার মনে নেগোসিয়েশনের ইস্যু। সেটা হচ্ছে যে আলোচনা অলরেডি ইনডেমনিটি আলোচনাটা এসছে। এখন ইনডেমনিটি আলোচনাটা কতদূর যাবে, ইনডেমনিটি পাওয়ার যোগ্য ওই ব্যক্তিরা কিনা, আমার মনে হয় সেই আলোচনা এখন অপ্রাসঙ্গিক হয়ে গেছে, গ্রেপ্তারের পরোয়ানা জারি করা হয়েছে। আমি আশা করছি যে রাজনৈতিক দলগুলো তাদের নিজস্ব অবস্থান পরিষ্কার করবে, ইনডেমনিটি কিনা। ইনডেমনিটি আলোচনাটা এরপর আমার মনে হয় খানিকটা আসবে। ওই জায়গাটা বোধহয় শেষ হয়ে গিয়েছে, আগে আসছিল আর কি। না, যারা অভিযুক্ত হয়েছেন তাদের বিষয় না, এর বাইরেও তো কিছু ব্যক্তি থাকেন, আমি তাদের প্রসঙ্গে বলছি, সেটা তাদের হয়তো ইনডেমনিটির ইস্যুটা এখন আমার কাছে স্পষ্ট হয়েছে। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। ফ্যাসিবাদের দিনলিপি, গবেষণা ও উপস্থাপনা সাইদ খান, প্রযোজনা আফরোজা সুলতানা ও মামুন মাহমুদ। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। প্রিয় দর্শক, আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন প্রধান উপদেষ্টার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট প্রেস সেক্রেটারি ফয়েজ আহমদ, রয়েছেন সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট খাজা মাইনুদ্দিন। ফয়েজ আহমদ, আবার মিডিয়া প্রসঙ্গে আসি। অবশ্য একটা কারণ থাকতে পারে, আমরা তিনজনই গণমাধ্যম কর্মী মূলত। আপনি জানেন কয়েকদিন আগে নতুন 2টি টিভি চ্যানেলকে লাইসেন্স দেওয়া হয়েছে বাংলাদেশে। এর আগে 50টি টিভি চ্যানেলকে লাইসেন্স দেওয়া হয়েছে, এই মুহূর্তে অপারেশন আছে 36টি। এই নিয়ে মূলধারার কয়েকটি মিডিয়া নিউজ হয়েছে। এই দুটো জন অনুমোদন এই সরকার প্রথম দিল আর কি। সোশ্যাল মিডিয়ায় নিয়ে চলছে আলোচনা সমালোচনা, তবে সমালোচনাটাই বেশি।
তারা প্রশ্ন তুলেছেন কেন এমন লোককে লাইসেন্স দেওয়া হলো যাদের চ্যানেল চালানোর সামর্থ্য নেই, এই প্রশ্ন তুলেছে। এর মধ্যে একজন একটু ব্যতিক্রমভাবে লিখেছেন। তিনি লিখেছেন যে ফ্যাসিস্টের শাসনামলে সৈনিক লীগের সভাপতি থেকে মুরগি ফার্মের মালিক অনেকে লাইসেন্স পেয়েছে। সরকারি দলের সাংসদদের ভাই ভাতিজা ভাবি তাদের কথা তো বাদই দিলাম, আরো অনেকে টিভি লাইসেন্স পেয়েছে মূলত রাজনৈতিক পরিচয় ব্যবহার করে। আমাদের মিডিয়াগুলো এটা নিয়ে ওই সময় একটু শব্দ করেনি। আপনি লক্ষ্য করেছেন মিডিয়ার বেশিরভাগ মিডিয়াই যথার্থ দায়িত্ব পালন করছে না, এই 5ই আগস্টের গণ অভ্যুত্থানকে ধারণ করতে চাইছে না। তারাই আবার নতুন টিভি লাইসেন্স কাকে দেওয়া না হলো এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করছে, সোশ্যাল মিডিয়ায় সরব হচ্ছে। এই বৈপরীত্যকে আপনি কিভাবে দেখছেন? এ বিষয়ে তথ্য উপদেষ্টা একটা বক্তব্য দিয়েছেন। উনি বলেছেন যে আমরা খুবই ট্রু, আপনার শুনতে কেমন শোনাবে আমি জানি না ফরিদ ভাই, আপনি গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে সারাদিন সারা জীবন যতদূর সম্ভব কথা বলেছি, আমরা আমাদের জায়গা থেকে নিজেরা কাজ করেছি। কিসের স্বাধীনতা? গণমাধ্যমের স্বাধীনতা। কিন্তু আমরা গত 15, 16, 17 বছর ধরে যাদেরকে গণমাধ্যম বলছি তারা কি আসলেই গণমানুষের মাধ্যম? গণমাধ্যম কি? তো এই প্রশ্ন তো আছে। তো আমি বলছি আপনি 5 আগস্ট পূর্ববর্তী সময়ে এসে তার পূর্ববর্তী ভূমিকার জন্য এখন পর্যন্ত একটি গণমাধ্যমও একটি মিডিয়া প্রতিষ্ঠানও ক্ষমা চেয়েছে জাতির কাছে? বলেছে যে আমি ভুল করেছি? করেনি তো। বরঞ্চ অনেকেই আগের লোক, আগের চিন্তা, আগের ধারা সবকিছু ঠিক রেখে এখন এটাও দেখেছি, বয়ানটা পাল্টে দিয়েছে। আমরা এটাও দেখেছি সাংবাদিকতার নামে যারা ব্যবসা বাণিজ্য করছে, সরকারের কাছে প্রপাগান্ডা বলেছে, হ্যাঁ, ম্যাজিক লিডার হিসেবে উল্লেখ করেছে পতিত স্বৈরাচারকে, ফ্যাসিস্টকে, তার আবার মুক্তি দাবি করেছে। তাইলে আপনি দেখুন, আপনি এই বাস্তবতায় যখন অভ্যুত্থানের মতো একটা বড় ঘটনা ঘটে গেল, সেই অভ্যুত্থান পরবর্তী সময়ে এসে অতি অল্প সময়ের মধ্যে আমরা দেখছি অভ্যুত্থানের পক্ষের মানুষগুলিকে, অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলিকে নানানভাবে বিতর্কিত করার জন্য ইনিশিয়ালি সোশ্যাল মিডিয়া, তারপরে মেইন স্ট্রিম মিডিয়া কখনো কখনো দেখাই যাচ্ছে উঠে পড়ে লেগেছে। আমি বলছি না যে এই অভ্যুত্থানে যারা অংশ নিয়েছেন, এই অংশ নেয়া ব্যক্তিরা ধোয়া তুলসী পাতা। কেউ কেউ যে কোনো ধরনের ছোটখাটো বা বড় কোনো অপরাধ, কোনো অনিয়মে জড়িয়ে পড়েননি তা নয়, কিন্তু ফ্রেমিং করার ক্ষেত্রে আপনি যদি মিডিয়ার ন্যারেটিভ তৈরি করার ক্ষেত্রে দেখেন, সেখানে আপনি তার সকল সাধারণ পরিচয় বাদ দিয়ে সে যে অভ্যুত্থানের সঙ্গের লোক, সে যে জুলাই অভ্যুত্থানের লোক, এটা প্রমাণে ব্যস্ত হয়ে পড়েছে। তার মানে কি, একজন ব্যক্তির অপরাধকে দিয়ে আপনি পুরো অভ্যুত্থানটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য আমাদের এখানে গণমাধ্যমে এক ধরনের ন্যারেটিভ তৈরি করার খুব সূক্ষ্ম প্রচেষ্টা আছে। সেই জায়গা থেকে যদি অভ্যুত্থান থেকে উঠে আসা নেতৃত্বের একজন উপদেষ্টা, তার মন্ত্রণালয়ে দায়িত্বে রয়েছে, এরকম টেলিভিশন চ্যানেলের জন্য কেউ আবেদন করে থাকেন এবং তার আবেদনে যদি কোনো ত্রুটি না থাকে, একটা টেলিভিশন চ্যানেলে আবেদন করার জন্য যে সমস্ত সক্ষমতা প্রয়োজন হয় সেই সক্ষমতা দেখিয়ে আবেদনটা করতে পারেন, তাহলে লাইসেন্স দিতে অসুবিধাটা কোথায়? আনটিল আনলেস আপনার লাইসেন্সিং পদ্ধতিটা না পাল্টে যায় ততক্ষণ পর্যন্ত এক্সিস্টিং পদ্ধতি। আমরা দেখলাম যে তথ্য উপদেষ্টা খুব শক্তভাবে বলেছেন যে নতুন গণমাধ্যম অনুমতি দেওয়া হবে। তিনি স্পষ্ট বলেছেন যে অন্তর্বর্তী সরকার নীতি হলো কোনো গণমাধ্যম বন্ধ করা হবে না। যেহেতু কোনো গণমাধ্যম বন্ধ করা হচ্ছে না, তাই নতুন গণমাধ্যম। আচ্ছা ফরিদ ভাই, আমি আপনাকে একটা উদাহরণ দিই। বাংলাদেশে কি আপনার এরকম গণমাধ্যমের কথা মনে পড়ে যেই গণমাধ্যমের ফ্রন্ট পেজে, পত্রিকার ফ্রন্ট পেজে, টেলিভিশনে, তাদের ওয়েবসাইটে মাসের পর মাস, বছরের পর বছর কিছু ব্যক্তিকে সন্ত্রাস হিসেবে আখ্যায়িত করে তাদের প্রতিবেদন দেওয়া হয়েছিল, ঝুলিয়ে রাখা হয়েছে বছরের পর বছর? হ্যাঁ, আজকে সেই সমস্ত ব্যক্তিরা যদি ফেসবুকে একটা স্ট্যাটাস দেন, যদি কারোর সঙ্গে হাসতে হাসতে একটা কথা বলে থাকেন, ব্যক্তিগত পরিসরেরও কোনো স্যাটায়ার করে থাকেন, এর সবকিছু নিয়ে বড় বড় নিউজ হয়, হচ্ছে না? পুরো উল্টে গেছে না? তাহলে আমরা কেন বিশ্বাস করবো না যে পরিস্থিতি একটুখানি আবার যদি প্রতিকূল হয় এই অবস্থার জন্য, তারা আবার আগের জায়গায় ফেরত যাবেন তো? তাদের কিছুই পরিবর্তন হয়নি, কিন্তু যাওয়ার চেষ্টা তো করেন এখনো। হ্যাঁ, এখনো যাওয়ার চেষ্টা করেন।
সো আপনার এখানে গণমানুষের কথা বলার জন্য, গণ অভ্যুত্থানের কথা বলার জন্য যদি আরো মিডিয়া প্রয়োজন হয়, দিতে অসুবিধা কি? কেউ কেউ বলছেন যে 100 কোটি টাকা 150 কোটি টাকা না লাইসেন্স পাওয়ার জন্য নাকি লাগে, এবং যারা বলছেন তাদের অনেক জ্ঞানগত যোগ্যতা আমার মনে হয় ছিল, কিন্তু আমি ভুল প্রমাণিত হলাম তাদের দ্বারা। কারণ একটা টেলিভিশন লাইসেন্স পাওয়ার জন্য শত শত কোটি টাকা পাওয়ার কোনো ব্যাপার নাই। এটা একটা খুবই নর্মাল সিম্পল ব্যাপার। আমি তো মনে করি কি একটা পত্রিকার ডিক্লারেশন পাওয়া টেলিভিশনের লাইসেন্স পাওয়ার থেকে কঠিন প্রক্রিয়াগত দিক থেকে। অথচ শেখ হাসিনা এটাকে বলতো না আমি দিয়েছি। আমরা তো দেখলাম এই প্রক্রিয়ার জায়গায় প্রফেসর ইউনূসের কাছে এই ফাইল আসারই কোনো কারণ নাই। এটা সলিডলি তথ্য মন্ত্রণালয়ের কাজ, এটা প্রধান উপদেষ্টার কাছে আসবে কেন? আর শেখ হাসিনা বলতেন সবকিছু উনি দিয়েছেন, সব টেলিভিশন উনি দিয়েছেন। তার মানে কি? তার মানে হচ্ছে এই যে টোটাল পাওয়ারকে কুক্ষিগত করে রাখা এবং লাইসেন্স দিয়ে সেটা আবার দাবি করা আমি দিয়েছি, আমার লোকরা যেভাবে চাইবে, আমি যেভাবে চাইবে সেভাবেই তোমাকে মিডিয়া পরিচালনা করতে হবে, সেটা তো আমরা অভ্যুত্থানের সময়ও দেখেছি। আমরা অভ্যুত্থানের সময় তো আমাদের সেলিব্রিটি জার্নালিস্টদেরকে দেখেছি যে আপা আমরা তো সব করেছি, পত্রিকাগুলি এখন একটা ব্যবস্থা নেন, বলেছে না? যে টেলিভিশনগুলি কোনো খবর প্রচার করছে না অভ্যুত্থানের, আপনার ভয়াবহ যে হত্যাযজ্ঞ চালাচ্ছেন সেটা নিয়ে কোনো প্রচারণা হচ্ছে না। আপনি তার মানে কি এই দেশে যদি গণতান্ত্রিকামী মানুষ আবার বিপদে পড়ে, এক্সিস্টিং টেলিভিশন চ্যানেলগুলি যা ছিল তাই আছে, তারা তো আগের ভূমিকায় ফেরত যাবে। সেজন্য নতুন গণমাধ্যম দরকার। আর গণমাধ্যম পাওয়ার জন্য আপনি সারা দুনিয়ায় দেখেন গণমাধ্যম পাবে, এটা গ্রহণ করা এবং বর্জন করা মানুষের অধিকার। সেই জায়গায় দিতে হবে। তো আপনি গণমাধ্যম পাওয়ার মধ্যে দিয়ে কারো যদি জ্বালা তৈরি হয় যে মানে কেন লিখেছে একজন 2 বছর আগে 3 বছর আগে স্টাফ করেসপন্ডেন্ট ছিল, সে এখন আরে ওই যে স্ট্যাটাসের কথা বললেন, মুরগির দোকানদার এসে যখন গণমাধ্যমের লাইসেন্স পেয়েছে আপনি সেটাকে কোনোদিন প্রশ্ন করেননি, সেই সময় তো করেননি, এই সময়ও এসে করেননি। আজকে যদি আপনি একটা বানাতো একটা লাইনে আপনার সংবাদের ওখানে লিখতেন বা আপনার ফেসবুকে লিখতেন যে এখন এই দুইজনকে দিয়েছে আগের নিয়মে, আগের নিয়ম বলে আপনি কি বোঝাতে চাইলেন আল্লাহই জানে, আগের নিয়মে। এর আগে যেগুলি দেওয়া হয়েছিল সেগুলি মুরগি ব্যবসায়ীরাও ছিল, আপনি কেন বলেননি? তার মানে আপনার ইন্টেনশন খারাপ। নিঃসন্দেহে। কাজা মাইনুদ্দিন গতকাল বৃহস্পতিবারও এই নিয়ে কথা বলেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। নতুন 2টি টেলিভিশনের লাইসেন্স বা অনুমোদন দেওয়া নিয়ে আলোচনা প্রসঙ্গে প্রেস ইনস্টিটিউটের একটি অনুষ্ঠানে তিনি বলেছেন যে আজকে টেলিভিশন অনুমোদন নিয়ে যে হাহাকার, এই হাহাকার হচ্ছে পুরাতন বন্দোবস্ত, এবং যারা মনে করে যে নতুন কোনো মানুষ বা নতুন কোনো মুখ যাতে না আসে তাদের হাহাকার, এগুলো আমরা বুঝি, যেটা ফয়েজ আহমদ বলছিলেন। কি বলবেন? আমার মনে হয় যে 2টো লাইসেন্স দেওয়া হয়েছে, কিন্তু 22টা দেওয়া উচিত আসলে। 2টো দিয়েছে, আমি আশা করি যে সরকার হয়তো আরও লাইসেন্স দেবে। কিন্তু প্রশ্নটি যিনি করেছেন যে স্টাফ করেসপন্ডেন্ট বা তার আর্থিক সক্ষমতা নাই, এই ইন্ডিকেশনটা আর্থিক সক্ষমতা, তাকে কেন লাইসেন্স দেওয়া হলো? মানে তার মানে কি বাংলাদেশে ধরেন আমরা 3 দিনই গণমাধ্যম, গরিবের গণমাধ্যম হবে না? আমরা যারা সাংবাদিকতা করি তারা উদ্যোগ নিতে পারবো না? আমাদের জন্য কি হারাম করা হয়েছে উদ্যোগ? তার মানে হচ্ছে আপনি বাংলাদেশের শ্রেণীর উত্তরণ দেখতে চান না। এটা হচ্ছে শেখ হাসিনা যে অলিগার্কি তৈরি করেছিলেন, আমরা এবং মামারা, এবং আমরা এবং মামারার সিস্টেমটা চালু রাখার চেতনা থেকে প্রশ্নটা করা হয়েছে, সেটা তো টেরও পাইনি। যে কারণে প্রশ্ন করা হয় ম্যাজিক লেডি, যে কারণে বলা হয় যে আমি দিয়েছি, যে কারণে বলা হয় 16 কোটিকে খাওয়াতে পারলে 10 লাখকেও খাওয়াতে পারলে, ওই স্পিরিট থেকেই কিন্তু এই প্রশ্নটি করা হয়েছিল, প্রশ্নটি তোলা হয়েছে যাতে প্রশ্নটিকে প্রশ্নবিদ্ধ করা যায় এই লাইসেন্স প্রক্রিয়াটাকে। আমার মনে হয় যে আরেকটা জিনিস এই সাথে সাথে আমার বলা বোঝা দরকার, সেটা হলো যে দেখেন এই শ্রেণীর মিডিয়াগুলো, মানে পত্রিকা আছে, টেলিভিশন আছে, তারা এ নিয়ে বিনিয়ে, আমরা কিছুদিন আগে আমি নিজের এক লেখায় প্রেডিক্ট করেছিলাম যে অগাস্টের ঘটনাটা কেউ মবক্রেসি বলে চালিয়ে দেওয়া হবে, এবং কিছুদিনের মধ্যে সেটা দেওয়া হয়েছে। অলরেডি কিন্তু বলার চেষ্টা হয়েছে যে 5 তারিখে যে মব আসলো, এবং দেখলাম বাংলাদেশে মব বিশেষজ্ঞ তৈরি হলো, হঠাৎ করে মব বিশেষজ্ঞ তৈরি হলো, বাপরে বাপ। তো এখন এইগুলো হয় কি, আমাদের যারা বিপ্লবের পক্ষের মানুষ, ন্যায় বিচারের পক্ষের মানুষ, বিবেকের পক্ষের মানুষ, বাংলাদেশের গণমানুষের পক্ষের মানুষ, তাদেরও আমার মনে হয় একটু জোরে সোরে কথা বলা উচিত, সেটা মেইনস্ট্রিম মিডিয়াতে এবং সোশ্যাল মিডিয়াতেও জোরে সোরে কথা বলা উচিত এই ন্যায়ের পক্ষে, যাতে ওই ধরনের ভয়েস সবসময় চ্যালেঞ্জের মুখে থাকে। ফয়েজ আহমদ পিআইবির যে ওই অনুষ্ঠানে তথ্য সম্প্রচার উপদেষ্টা আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে এনেছেন। তিনি বলেছেন
যে সেট অফ নেগেটিভস বারবার পুশ করা হচ্ছে, বারবার আমাদের পেছনে নিয়ে যাওয়া হচ্ছে, আমরা যে জায়গায় ছিলাম ওখানে আমাদেরকে টেনে নেওয়া হচ্ছে। তিনি আরো বলেছেন যে নেগেটিভগুলোতে পা রেখে হাসিনা এতদিন ক্ষমতায় ছিল, সেই নেগেটিভগুলোতে আবার ফেরত যাচ্ছে। যে মুখগুলো হারিয়ে গেছিল 1 বছরে আবার তাদের ফেরত আনা হচ্ছে, বিভিন্ন প্ল্যাটফর্মে ফেরত আনা হচ্ছে, সুন্দর সুন্দর নামে ফেরত আনা হচ্ছে, শুধু বিদেশে নয় দেশেও। আপনাদের নিশ্চয়ই এই অভিজ্ঞতাটা আপনারা লক্ষ্য করছেন গত কদিন ধরে, কি বলবেন? সত্য, অত্যন্ত ভয়ঙ্কর ভাবে আমরা খেয়াল করছি। এবং মাহফুজ আলম কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছেন, যারা অনেকে বাইরে সরকারের বাইরে থেকে বলার কথা ছিল কিন্তু তারা বলেনি। সত্য যে আমরা এটা খেয়াল করেছি যে যেই মানুষগুলির সারা জীবনের অথবা অন্তত ফ্যাসিজমের সময়টা এই ফ্রেমটাকেই যদি ধরি, সেই সময়ের সকল কার্যক্রম বিতর্কিত এই অর্থে যে তার কার্যক্রম ফ্যাসিজমকে প্রতিষ্ঠিত হতে, ফ্যাসিজমকে বেঁচে থাকতে এবং ফ্যাসিজমের পুনরুৎপাদনে বড় ধরনের ভূমিকা রেখেছে। অন্যায় কার্যক্রম হ্যাঁ বড় ধরনের ভূমিকা রেখেছে। সেই মানুষগুলি অভ্যুত্থানের পরবর্তী সময়ে এসে মনে করেছেন যে তাদের টাইম মনে হয় ওভার, তারা কোনোভাবে তাদের ব্যক্তিগত জীবনে তাদের পরিসরে তারা ফেরত গিয়েছেন। আনফরচুনেটলি ওই যে গণমাধ্যম দেয় এখন যে ভুল আপনি ধরছেন, গণমাধ্যমের ভাই বন্ধুরা তাদের টিভি টকশোতে বলেন, তাদের বিভিন্ন আলোচনায় কলামে বলেন, এদেরকে নানানভাবে নানান নতুন নতুন পরিচয়ে ইনভাইট করছে। জনাব মাহফুজ আলম যে জিনিসটা ইঙ্গিত করেছেন খুবই সত্য। দেখুন, আওয়ামী লীগ বেশ কিছু ন্যারেটিভে বাংলাদেশে দাঁড় করিয়ে বাংলাদেশের মানুষকে বিভক্ত করে ফেলেছিল। আওয়ামী লীগ বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধকে তাদের নিজেদের সম্পদে পরিণত করেছিল। আপনি যদি খেয়াল করেন, 24 সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পর একদল মানুষ আস্তে 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 একটা ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করা হয়েছিল, যার মূল লক্ষ্যই ছিল 24কে 71-এর বিপরীতে দাঁড় করানো। এটা ফেল করেছে, বাট এই প্রচেষ্টা এখনো থেমে নেই। আপনি দেখবেন হঠাৎ হঠাৎ করে এমন এমন বাণী বয়ান আমাদের সামনে এসে হাজির হয় যে অমুক মুক্তিযোদ্ধার হাতে হাত করা কেন, ভুলে যান যে উনি একজন অপরাধী। উনি নিরস্ত্র মানুষকে হত্যার দায়ে তার হাতে হাত করা, সেটা উনি দেখছেন না, উনি দেখছেন মুক্তিযোদ্ধার। অথচ উনি ভুলে যান যে শাহবাগে শেখ হাসিনার রাতের ভোটের প্রতিবাদ করে একজন মুক্তিযোদ্ধা যখন দাঁড়িয়েছিল, সেখানে একজন শ্রমিক লীগের নেতা গিয়ে ওই মুক্তিযোদ্ধার গালে কষির চড় দিয়েছিল প্রকাশ্যে ক্যামেরায়, তাই না? তখন আর ওই মুক্তিযোদ্ধার পরিচয়, যিনি শেখ হাসিনার অন্যায়ের প্রতিবাদ করেছিলেন, তিনি মুক্তিযোদ্ধা থাকেন না, কিন্তু যিনি নিরস্ত্র মানুষকে হত্যা করেছেন এই সময়ে এসে, তখন তার পরিচয় মুক্তিযুদ্ধ। আমি একটু আপনাকে দৃষ্টি আকর্ষণ করব আরেকটা বিষয়, যে ফ্যাসিস্টদের দূষরদের মুখগুলোকে আমরা চিনি এবং জানি, বিশেষ করে মিডিয়া রিলেটেড যে মুখগুলো আছে। মিডিয়া বলতে আমরা শুধু সংবাদপত্র না, মিডিয়ার যতগুলি মানে অর্গান রয়েছে, তাদের আবার ফেরত আনা হচ্ছে বলে তথ্য উপদেষ্টা উল্লেখ করেছে। আপনার কাছে আমার প্রশ্ন, যে দেশের টিভি চ্যানেলগুলোতে এসে গণহত্যাকারী ফ্যাসিস্টের পক্ষে কথা বলবে, গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী তরুণদের তুচ্ছ-তাচ্ছল্য করবে, তাদের অপরাধী বানানোর অপচেষ্টা করবে, এই সুযোগ কিছু টিভি চ্যানেল কেন দিচ্ছে? আর ফ্যাসিস্ট বিরোধী রাজনীতিবিদরা তাদের সঙ্গে কেন বসছেন? সরকারের কি এখানে কিছুই করণীয় নেই? আচ্ছা, এখানে ফরিদ ভাই আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে আপনার এটা একটা মুসিবতটা এই বিবেচনায়, এই সরকার এর মানে একটা অভ্যুত্থানের পরবর্তীতে একটা সরকার এসে, আমার পার্সোনাল অপিনিয়ন, খুবই পার্সোনাল, সরকার এসে প্রথম অন্তত 6 মাস থাকা উচিত আগের যেই দুঃশাসন ছিল তার যে মনোভাব তার চেয়েও কঠোর। কিন্তু এই সরকার ফ্রম ডে 1 খুবই ডেমোক্রেটিক, কোনো জায়গায় হস্তক্ষেপ নাই, সবকিছু স্বাধীনভাবে চলতে দিয়েছে। তো অভ্যুত্থানের একটা অটোমেটিক স্পিরিট এবং তখনও বাতাসে অভ্যুত্থানের যেই সুগ্রাণ, সেটার ফলেই অনেকেই ইমিডিয়েটলি কোনো কিছু হয়তো সাহস করেননি যে আমি আবার আমার ফেসিবাদের সমর্থনে ফিরে যাই, সাহস করেননি। কিন্তু ধীরে ধীরে যখন দেখলো যে ছোটোখাটো ভুল, ছোটোখাটো অন্যায়, এগুলি তো সরকার খুব বেশি কাউকে হয়রানি করছে না, কাউকে ডিস্টার্ব করছে না, কাউকে ফোন করছে না, তখন তারা মনে করলো যে তা আমাদের আগের জায়গায় বুঝি ফেরত যাওয়া উচিত। এটা একটা মুসিবত যেমন আছে, এইটা হচ্ছে আমার গণতান্ত্রিক উত্তরণের পথে এক ধরনের
সংকট, এই সংকটটা আমাদের কালেকটিভ ভাবে মোকাবেলা করতে হবে আসলে। 1, 2 নাম্বার হচ্ছে, এটা খুবই ইন্টারেস্টিং, সবসময় খেয়াল করবেন, দেখবেন যে ফেসিবাদ বিরোধী শক্তি এবং ফেসিবাদের পক্ষের শক্তি, এ দুটোর মধ্যে ফেসিবাদের পক্ষের যে শক্তিটা, এরা খুব অ্যারোগেন্ট, এরা খুব নোংরা, নির্লজ্জ, যা তা করতে পারে। আর ফেসিবাদ বিরোধী যে শক্তি, এরা খুব বিচ্ছিন্ন, এরা খুব সোবার, এরা খুব বেশি ইনভলভ হতে চায় না, ইউনাইটেড না। সো আপনি এই সুযোগটা ফেসিবাদের পক্ষের শক্তি সবসময় নিয়ে থাকে। এখানে একটা আপত্তি রয়েছে আমার। জি, আপত্তিটা হলো ফেসিবাদ বিরোধীরাই কিন্তু মিডিয়ার দায়িত্বগুলো নিয়েছে, তার অভিভাবক হয়েছে আর কি মূলত। না ফরিদ ভাই, এখানে আপনার বিরোধিতার আমি আরো স্ট্রং বিরোধিতা করি। কারণ কিভাবে করি আমি এক সেন্টেন্স, দুর্ভাগ্যক্রমে আমি আসলে মিডিয়া হাউসগুলি না বিরোধিতা করতে পারেন, কিন্তু আমি মিডিয়া হাউসগুলির নাম বলে না না না, এটার দায়িত্ব কে পালন করছে সেটা কিন্তু আমি বলে দিতে পারি। হয়নি ইউ আর সেইং যে অভিভাবকের দায়িত্ব নিয়েছে, অভিভাবক কি জিনিস তাহলে তারা জানে না, তাহলে বলে চৌকিদারের দায়িত্ব নিয়েছে, এই তো। আপনি আমি একটু খালি বলি, আপনি কি তাহলে কি চৌকিদারের দায়িত্ব নিয়েছে? না, আমি এটা বলতে পারছি না কিসের দায়িত্ব নিয়েছে, তবে আমার কাছে দৃশ্যমান এমন কোনো জায়গা ঘটে নাই। আপনি যেটা বলছেন ফেসিবাদ বিরোধীরা গণমাধ্যমের দায়িত্ব নিয়েছে বা দায়িত্ব পেয়েছে, আমার কাছে এমন কোনো ঠিক আছে, চৌকিদারের দায়িত্ব নিয়েছে, আমরা কেন ঘটে নাই থাকি তাহলে কেন ঘটে নাই? আপনি এই অভ্যুত্থানের পর আমরা যেটাকে নতুন বাংলাদেশ বলছি, সেই বাংলাদেশে টেলিভিশন চ্যানেলগুলির যে স্টেশন আইডি বা স্ট্রিং যে আইডি, এই আইডিতে যে ধরনের বিষয় আসে, আমার অভ্যুত্থান এখনো অংশ নিতে পারে না। টেলিভিশন চ্যানেলগুলির স্টেশন আইডিতে এখনো অভ্যুত্থান অংশ নিতে পারেনি অধিকাংশ ক্ষেত্রে। আপনি এই টেলিভিশন চ্যানেলগুলি গত 16 বছরের দুঃশাসনকে কোনোভাবে পোর্ট্রে করছে না। এই টেলিভিশন চ্যানেলগুলিকে এই অভ্যুত্থানের সময় যে নির্মম নৃশংসতা, সেটাকে পোর্ট্রে করছে না। সুতরাং যদি আপনি বলতেন সত্যিকার অর্থেই এখন কিছু কিছু মানুষ সুযোগ সন্ধানী সবসময় থাকে ফরিদ ভাই, আপনি নিজেকে হয়তো অভ্যুত্থানের পক্ষের শক্তি বলছেন, আমি মানিও আপনি অভ্যুত্থানের পক্ষেরই শক্তি হয়তো, কিন্তু আপনার মধ্যে যেই পলিটিক্যাল নলেজ থাকা দরকার, আপনার মধ্যে যেই অভ্যুত্থানের পক্ষের কমিটমেন্ট থাকা প্রয়োজন, সেগুলির ঘাটতি রয়েছে বলেই পর্দায় তা দৃশ্যমান হচ্ছে না। এটি বাস্তবতা। খাজা মাইনুদ্দিন, জুলাইয়ে যখন আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিমদের হত্যা করা হচ্ছিল গুলি করে, তখন একজনের ফেসবুক স্ট্যাটাস আপনাকে শোনাই। 2024 সালের 23শে জুলাই ওই ব্যক্তি ফেসবুক স্ট্যাটাস ছিল এরকম: সাধারণ ছাত্রদের ঘাড়ে সোয়ার হয়ে বিগত কয়েকদিন ঢাকায় নারকীয় সন্ত্রাসের মধ্য দিয়ে দেশের সম্পদ নষ্ট করে বিএনপি জামাত প্রমাণ দিয়েছে রাষ্ট্র পরিচালনায় তারা শেখ হাসিনার বিকল্প নেতৃত্ব তৈরি করতে পারেনি। নারকীয় সন্ত্রাসের মধ্য দিয়ে তারা বরং শেখ হাসিনার শাসনের প্রয়োজনীয়তা বুঝিয়ে দিয়েছে। এই ধরনের লোক যখন টেলিভিশনে এসে জাতির উদ্দেশ্যে বাণী দেয়, জুলাই গণ অভ্যুত্থানকারীর তরুণ নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে, যা তা বলে তুচ্ছতাচ্ছল্য করে, এটা কি মেনে নেওয়ার মতো? না, এটা তো মেনে নেওয়ার মতো তো নাই। যে দুঃসাহস দেখিয়েছে সেটার ব্যাপারে আপনি আগে যে প্রশ্ন করেছিলেন যে যা ঘটেছে এ বিষয়ে সরকার আরো কিছু করার সুযোগ ছিল কিনা বা দায়িত্ব নিয়েছিল না, এটা ফয়েজের থেকে আমার খুব সহজ আনসার দেওয়া। ফয়েজ একটা অফিসিয়াল পজিশন হোল্ড করছে, তো সেটাতে আমি দুরকম আনসার। সরকারের দায়িত্ব কিছু ছিল, কিছু জায়গায় সরকার আসলে কিছু করণীয় ছিল না। সরকারের বাইরেও তো অনেকগুলো পার্টি আছে, পার্টি বলতে স্টেক হোল্ডার, রাজনৈতিক দল আছে, গোষ্ঠী আছে, সিভিল সোসাইটি, তাদেরও তো দায়িত্ব রয়েছে। সমস্ত কিছু সরকার করবে সেটা আশা করা উচিত না। সেই কারণে এই যে পাবলিক স্পেসে ন্যারেটিভ তৈরির যে ইস্যুটা, এটা তো প্রাইভেট সেক্টরের ইস্যু। সরকার যদি ডে টু ডে ইন্টারফেয়ার করে, তখন তো আপনি সকলে বলতাম যে সরকার তো ইন্টারফেয়ার করছে। সেই কাজগুলো হয় নাই। আরেকটা হচ্ছে যে চ্যানেলগুলো বা মিডিয়ার দায়িত্বর পরিবর্তনের কথা বলেছেন, আমি ফয়েজের সাথে এই জায়গায় খুব একমত। প্র্যাকটিক্যালি কোনো চেঞ্জ হয় নাই। এভাবে হয় নাই যে আপনি অভ্যুত্থান বা বিপ্লবের পক্ষের কাউকে দুর্বল চরিত্রের কিংবা তুলনামূলক কম যোগ্য কিংবা জুনিয়র পজিশন হোল্ড করা কাউকে দায়িত্ব দিচ্ছেন পুরনো ক্ষমতার কাঠামো, ওই স্টেশনের পুরনো ক্ষমতা কাঠামোর মধ্যেই, অথবা পিছনের যে ভূত আছে ভূতের ইশারাতেই তাকে আপনি বসাইছেন। সেটা তো আমরা জানি, নাম বলবো না আমরা, আপনি জানেন সবার নাম। তখন আপনি পুরনো কাঠামোকে কার্যত সার্ভ করছেন। সেখানে এখানে ইফেক্টিভ চেঞ্জ হয় নাই। আর চেতনাগত দিক থেকে বিপ্লব পরবর্তী সময় যে ধরনের কাজ করা দরকার, এই বোঝাপড়াও তো এই মানুষগুলোর নাই। ফলে সে অপেক্ষা করছে পুরনো ধাঁচে, পুরনো স্ট্রাকচারে এই কাজগুলো করার জন্য। এই যে একটা সংকট তৈরি হয়েছে, তো সমাধান কি? সমাধান হচ্ছে সরকার
সবাইকে ডেকে রেগুলেশন চেঞ্জ করতে হবে, মিডিয়াকে গণমাধ্যমকে গণমাধ্যম, মানুষের গণমাধ্যম করার চেষ্টা করার জন্য আইনগত রেগুলেশন, উদ্যোগের দিক থেকে মিডিয়ার স্বাধীনতা বাড়ানো, ক্যাপাসিটি বাড়ানো, এই সমস্ত উদ্যোগ নিলে এখানে পরিবর্তন আসবে। ফয়েজ আহমদ, একই প্রশ্ন আপনার কাছে। আমাদের ভুল ত্রুটি হয়েছে, যার জন্য আমরা এই খেসারত দিচ্ছি। এখন সমাধান কি এই মুহূর্তে, যদি আমরা এখন থেকে আবার সমাধান দেখুন খোঁজার চেষ্টা করি? গণমাধ্যমের সংশোধন সংস্কার এসবে আমি কখনোই, আমি নিজের সরকারের দায়িত্বে আছি, কিন্তু অনেস্টলি বলি, একজন গণমাধ্যম কর্মী তো আমি সরকার এগুলি ঠিক করে দেখ, আমি এটা চাই না, কখনোই চাই না। আমি চাই নাগরিকরা গ্রহণ এবং বর্জনের মধ্য দিয়ে গণমাধ্যমগুলিকে ঠিক করুক। সারা দুনিয়াতে নানান রকম গণমাধ্যম আছে, আপনি কোনটাকে গ্রহণ করবেন? না, এইখানে আপনার সাথে আমি তীব্রভাবে দ্বিমত পোষণ করছি এই কারণে, এখন আমরা মুসলিনি এবং হিটলারের গণমাধ্যম কিন্তু ছিল না। না, ডেফিনেটলি সেটা একটা অন্য বাস্তবতা, কিন্তু আমার এখানে গণমাধ্যমগুলি, কোনো গণমাধ্যমে কিন্তু ঘোষণা দিয়ে হাসিনার গণমাধ্যম ছিল না। না, কোনো কিন্তু কথা হলো গণমাধ্যমে যে কিন্তু এখানে আপনি ফেসিস্টের পক্ষে এখনো কথা বলবে, রাইট, দ্যাট ইজ ডিফারেন্ট। তাহলে এই যে 1500 তরুণ সাধারণ মানুষ নিহত হলেন, প্রাণ দিলেন, তাদের কি হলো? দ্যাট ইজ ডিফারেন্ট। সেখানে আমি শুধুমাত্র প্রত্যাশা করতে পারি জি। আমাদের রেসপন্সিবল পলিটিক্যাল পার্টিগুলির কাছ থেকে, যে তারা এই মানুষদের সঙ্গে বসবেন কিনা একই টেবিলে, এই সিদ্ধান্তে আসতে হবে। ফয়েজ আহমদ এবং খাজা মাইনুদ্দিন, আপনারা দুজনে আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।